এখানে কি করছো তুমি? মায়েরা ভয় পায়, ঝাঁকি দিয়ে ওঠে ইরফানের দিকে, যেয়ে থেমে থেমে বলে। আপনি আমাকে মেরে ফেলবেন? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, আরেকটু এগিয়ে এসে মায়রাকে দুহাতে আগলে নিয়ে ছাদের মেঝেতে দাঁড় করায়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান আলতো হাতে মায়রার হিজাব খুলে আলগা করে দেয়। এরপর মায়রাকে দুহাতে জড়িয়ে গলায় মুখ গুজে দুটো চুমু আঁকে। মায়রা ঢোক গিল। ইরফান মুখ তুলে মায়রার পানে তাকিয়ে বলে। অন্য কাউকে নিয়ে ভাবলে তুমি বেঁচে থাকার রাইটস হারাবে। মায়রা চোখের পলক ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে, মৃদু স্বরে বলে। আপনি মারবেন তো? আপনি মারলে আমি মরতে রাজি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার পানে, অবাক হয়ে বলে। হোয়াট? মায়রা কোমরে হাত দিয়ে বলে। ও মা, আমাকে মেরে আপনি আরেকজনকে বিয়ে করে তার সাথে ফষ্টি নষ্টি করবেন? এত সহজ নাকি? সব ভেবে থাকলে ভুলে যান। জানেন না বাঙালি বউরা তার স্বামীদের নিয়ে খুব পজেসিভ হয়? ইরফান মায়রার কথা শুনে নিঃশব্দে হাসলো, দুহাতে রাজলায় মায়রার মুখ নিয়ে মৃদু স্বরে বলে। জাস্ট আমাকে নিয়ে ভাববে, তাহলে তোমার হাতে চাঁদও এনে দেবো। মায়রা চোখ ছোট ছোট করে বলে। আমি আপনাকে নিয়েই ভাবি। চাঁদটা কবে এনে দেবেন? আমার কিন্তু আসল চাঁদই চাই। ইরফান থতমত খেয়ে তাকায়। কথাটা দ্বারা সে এ কথা বোঝালো, আর এই স্টুপিড কি বলছে বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড গার্ল, ভালো হবে না তুমি। মায়রা মুখ বাঁকিয়ে বলে। নিজে যে মিথ্যা মিথ্যা ডায়লগ দিচ্ছেন সে বেলায় কিছু না, আমি চাইলেই দোষ। ইরফান কিচ্ছু বলল না। সে ভুলে কেন যায়? সে একটা বাদরকে বিয়ে করেছে। এসব ভাবনা রেখে মায়রা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রাকে নিজের দিকে টেনে নেয় ধীরে ধীরে। মায়রার শাড়ি এলোমেলো করতে ব্যস্ত হয়। মায়রা ছটফটিয়ে ধাক্কা দেয় ইরফানকে। ফলস্বরূপ মায়রা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান প্রচণ্ড বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। ইরফান এগোতে নিলে মায়রা তার হিজাব হাতে নিয়েই কোনো রকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। পিছু ফিরে রেগে বলে। অসভ্য লোক একটা। আপনার ঘর আমি বেচে দিব। ঘর তো কোনো কাজেই লাগে না আপনার। ইরফান বিরক্ত চোখে মায়রাকে দেখল। ঘড়িতে রাত 12টার ঘর ছাড়িয়েছে। ইরফান ঘরে প্রবেশ করে দরজা আটকে বেডের দিকে তাকালে দেখল বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেড সাজানো। এগিয়ে গিয়ে দেখল বেডের মাঝখানে বার্ড ফ্লাওয়ার দিয়ে একদম বার্ড ফ্লাওয়ারের আকৃতি করে সাজানো। এটা ইরফান নিজেই করেছে তার পেইন্টিং রুমের বেলকনিতে লাগানো বার্ড ফ্লাওয়ারের গাছ থেকে। কল্পনায় সে মায়রাকে দেখতে পায়। এই বার্ড ফ্লাওয়ারগুলো কে দেখলে। ঘরের চারপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভ্রু কোচকালো। পেইন্টিং রুমের লাইট জ্বালানো দেখে সেদিকে এগিয়ে যায়। দরজা ঠেলে পুরোটা খুলে ভেতরে প্রবেশ করলে দেখলো মায়রা দোলনায় ঘুমিয়ে গিয়েছে। মায়রার দিকে চেয়ে ধীরে ধীরে মায়রার সামনে এসে দাঁড়ালো। সেই সকালের সাজ এখনো আছে। আবারও সেজেছে নাকি? একটুও নষ্ট হয়নি। বাম কাত হয়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে, দুহাতে কিছু একটা আঁকড়ে ধরে বুকে জড়ানো। ইরফান এক পা বাইরে রেখে দোলনার ভেতর মায়রার পাশে বসলো। হাত বাড়িয়ে মায়রার জড়িয়ে রাখা জিনিসটি আলতো হাতে ছাড়িয়ে নিয়ে চোখ বুলিয়ে দেখলো তার আর মায়রার পিক, যেখানে ইরফান হাঁটু মুড়ে বসে মায়রার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। ইরফানের মুখে হাসি ফুটে ওঠে। মায়রা ছাদ থেকে এসে এটা এঁকেছে বুঝলো। তার মতো নিখুঁত না হলেও সুন্দর হয়েছে। তবে ইরফানের কাছে মায়রার আঁকা এই পিকটি তার সব নিখুঁত আঁকা পিকের চেয়ে ভীষণ ভালো লাগলো। হাতের পিকটি টেবিলের উপর রেখে দুহাতে মায়রাকে উঠিয়ে তার বুকে জড়িয়ে নিল। বাঁ হাতে মায়রাকে জড়িয়ে রেখে ডান হাতে ধীরে ধীরে মায়রার সব গহনা খুলে দেয়। নাকের নথ খুলতে গিয়ে মায়রা একটু ব্যথা পেয়ে ঘুমের ঘরে মৃদু আর্তনাদ করে উঠলে ইরফান দ্রুত ছেড়ে দেয়। নাকের পিঠে আলতো চুমু খেয়ে মৃদু স্বরে বলে, সরি। এরপর ইরফান আবারও খুবই ধীরে ধীরে নথটি খুলে রেখে দেয়। মায়রার ঘুম হালকা হয়েছে। পিটপিট করে চোখ মেলে তার সামনে ইরফানকে দেখে দ্রুত সোজা হয়ে বসে। ঘুমু ঘুমু চোখে ইরফানের দিকে তাকায়। তাকে সবাই বলেছিল ইরফানের জন্য অপেক্ষা করতে, সেও অপেক্ষা করছিল, কিন্তু কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। নিজের কাজে নিজেই বিরক্ত হলো। দুহাতে চোখ ডলে ইরফানের দিকে যেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সরি, আমি ভুল করে ঘুমিয়ে গিয়েছিলাম। ইরফান বিমোহিত দৃষ্টিতে মায়রার দিকে চেয়ে আছে। মাঝারি চওড়া কপাল, ঘুমু ঘুমু চোখ দুটি তবু কি স্বচ্ছ। পাতলা ও ঘন পাপড়ি বরাবর ওঠানামা করছে। নাকের রেখা সোজা, কোমল ঠোঁট দুটি হালকা বাঁকানো। ইরফান নিখুঁতভাবে মায়রাকে অবলোকন করে। তার চোখে মুখে ঘোর লেগে যায় তার এই বাচ্চা বউকে দেখলে। ঘুমানোর কারণে মায়রার চোখ মুখ হালকা ফোলা ফোলা। ইরফানের দৃষ্টিতে মুগ্ধতার রেশ বাড়তেই থাকে।
ইরফান ঢোক গিলে মৃদু স্বরে ডাকে। বউ। মায়রা কেঁপে ওঠে, কিভাবে যেন ডাকলো ইরফান। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিললে মায়রা তার লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসালো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে মায়রার কাঁধের আঁচলে আটকানো সেফটি পিন খুলে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গিলে ইরফান হাতের সেফটি পিন খুলে ছুঁড়ে ফেলে। এরপর হুট করেই মায়রার কাঁধ থেকে আঁচল ফেলে দিয়ে মায়রা দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। চোখ মুখ খিচে কাঁপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান দুহাতে মায়রাকে জড়িয়ে নেয়, কানের পিঠে শব্দ করে চুমু এঁকে ঘোরের মাঝে উত্তর দেয়, আদর করবো বউ। ইরফান মায়রাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলে মায়রা ছাড়ে না, আরো শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নিঃশব্দে হাসলো, বাহাতে মায়রার চুলগুলো সরিয়ে মৃদু স্বরে বলে, তোমার লজ্জা ভাঙে না কেন ওয়াইল্ড ফ্লাওয়ার? মায়রা আরো লজ্জা পায়, এই লোকটা তাকে এভাবে মেরেই ফেলবে একদিন। ইরফান মৃদু স্বরে বলে, তোমার আর্ট ভীষণ বাজে হয়েছে। কথাটা শুনতেই মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়, সাথে সাথে ইরফানকে ছেড়ে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। সে কত শখ করে ইরফানের জন্য আঁকলো বসে বসে, আর লোকটা কিভাবে বলে দিল বাজে হয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার চোখ জোড়ায় জমা পানির কণা চোখ এড়ায় না ইরফানের, তবে কিছু বলল না। মায়রা শাড়ির আঁচল টেনে ঠিক করে ইরফানের দিকে আর চোখে তাকালো। এরপর দোলনার ভেতর থেকে নামতে গেলে ইরফান মায়রাকে টেনে ধরে। মায়রা হাত মুচড়ামুচড়ি করে ছাড়াতে যায়। ইরফান টেনে এনে মায়রাকে তার কোলে বসায়, বাহাতে মায়রার পেট শক্ত করে চেপে ধরে। মায়রা একটা কথা বলল না, দুহাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান পিছন থেকে মায়রার গলায় মুখ গুজে দেয়। এলোমেলো চুমু আঁকে, বাহাত শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে রাখে, হাতের বিচরণ এলোমেলো করে। মায়রা হাসপাস করে কাপা কণ্ঠে বলে, ছাড়ু। ইরফান মায়রার গলায় নাক ঘষে বিরক্তি কণ্ঠে বলে, এই ছাড়ুন ওয়ার্ড কোথা থেকে শিখেছো স্টুপিড? মায়রা ঢোক গিলল। ইরফান হঠাৎই মায়রাকে নিয়ে দোলনার ভেতর থেকে নেমে দাঁড়ায়। মায়রা কিছু বোঝার আগে ইরফান মায়রার শাড়ির আঁচল টেনে ফেলে দেয়। কোমরে গুজে রাখা শাড়ি ব্যস্ত হাতে আলগা করতে থাকে। মায়রা ইরফানকে ধাক্কা দিয়ে দ্রুত পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়ালে ইরফান মায়রার শাড়ি টেনে পুরোটাই খুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, অসভ্য লোক, আপনি আমার সব খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে এগোতে আসতে গিয়ে বলে, উইদাউট ড্রেসে তোমাকে মারাত্মক সুন্দর লাগে বউ। মায়রা চোখ বড় বড় করে তাকায়। মায়রার মনে হলো ইরফান সত্যি একটা বখাটে যে তাকে চরমভাবে টিচ করছে, কিন্তু তা কি করে হয়? ইরফান তো তার স্বামী, কিন্তু ইরফান তো এভাবে কথা বলে না। আজ কি হয়েছে ইরফানের? অবাক হয়ে বলে, আপনি কি আজকেও নেশা করেছেন? ইরফান মায়রার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রা ইরফানের এমন অস্থিরতায় ঘেরা দৃষ্টিতে টিকতে না পেরে তার দৃষ্টি নামিয়ে নেয়। ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান জড়ানো কণ্ঠে বলে, আমি স্ট্রং ড্রাগ খেতে চাই। ইরফানের কথা শুনে মায়রা দ্রুত মাথা তুলে তাকায়, রেগে বলে, আর একদিন ও সব ছাইপাশ খেলে আপনাকে আমি ছাড়বো না বলে দিলাম। ইরফান সূক্ষ্ম হেসে বলে, স্ট্রং ড্রাগ খেতে তোমার আমাকে ধরে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। গুড জব। মায়রা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথাটা বুঝে সে কত বড় খারাপ লোক, তাকে ড্রাগ বানিয়ে দিচ্ছে। ইরফানকে তার একদম কাছে থেকে উল্টো ঘুরে পাশের রুমে যেতে চাইলে ইরফান দ্রুত এগিয়ে এসে মায়রাকে জাপটে ধরে। মায়রা বেচারি লজ্জায় কেঁদে দিয়ে বলে, নিজে কাপড় পরে আমার সব খুলে নিয়েছেন, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান হতভম্ব চোখে তাকায় মায়রার দিকে, চোখ ছোট ছোট করে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়রা থতমত খেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নাড়িয়ে বলে, কিছু না কিছু না, আপনি কাপড় পরে থাকুন। কি? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, দেখতে হবে। মায়রা চোখ বড় বড় করে বলে। কি? ইরফান একই ভঙ্গিতে বলে, তুমি যা ভাবছো তাই। কথাটা বলে মায়রাকে বাহাতে শক্ত করে ধরে ডান হাতে তার শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে শরীর থেকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলে। মায়রা রেগে বলে, আপনি একটা জাতা, ছাড়ুন আমায়। উফ, আপনার সাথে আমি থাকবোই না। ইরফান মায়রা নড়াচড়ায় বিরক্তি কণ্ঠে বলে, থাকতেও হবে, দেখতেও হবে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। কি শুরু করেছে এই লোকটা? মায়রার ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোলে তুলে নিলে মায়রা দ্রুত ইরফানের দিকে সিটিয়ে যায়। ইরফান দোলনা দিকে এগোলে মায়রা ঢোক গিলে রেগে বলে,
আবার আপনি ওদিকে যাচ্ছেন? আপনার ঘরের বিছানা কিন্তু আমি সত্যি সত্যি বেচে দিব বলে দিলাম। ইরফান আর চোখে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে। আপাতত সাজানো বেড ছাড়া অন্য কোথাও মুড নেই। কথাটা বলে টেবিলের উপর থেকে মায়রা রাখা পিকটি নিয়ে তার পাশের রুমে যায়। মায়রাকে বেডের উপর বসিয়ে দিয়ে ইরফান মায়রার পাশে বসে। মায়রা হাঁটুবাজ করে রেখেছে, পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে নেয়। ইরফান কিছু বলল না। সে মায়রা রাখা পেজের ওপর পাশে প্রায় 5 মিনিটের মাঝে কিছু আঁকে। মায়রার চোখ বড় বড় হয়ে যায়। তাকে শাড়ি ছাড়া এঁকেছে একটু আগে সে। মায়রা রেগে মেগে ইরফানের গলা বুকে খামচি দিতে দিতে বলে, অসভ্য লোক, এসব কি এঁকেছেন আপনি? ইরফান দুহাতে মায়রাকে জাপটে ধরে চোখ মুখ কুঁচকে বলে। স্টুপিড, কি করছো? মায়রা ভীষণ রেগে আছে। কিভাবে এসব আঁকে এই লোক? নির্লজ্জ লোক একটা। ইরফানের হাতের পিক রেখে মায়রাকে জাপটে নিয়ে বেডে শুয়ে দেয়। মায়রার ওপর আজ শোয়া হয়। মায়রা ছাড়া পেতে মুচড়ামুচড়ি করে। ইরফান মায়রার দুহাত তার দুহাতের মাঝে চেপে ধরে। সামান্য উঁচু হয়ে মায়রার পুরো বডিতে চোখ বুলায়। শুকনো ঢোক গিলে চোখ বুজে মাথা দুদিকে নাড়ায়। ঘোরের মাঝ থেকে বলে, ভয়ানক সুন্দর তুমি, বার্ড ফ্লাওয়ার। মায়রা ইরফানের কথার সাথে ইরফানের দৃষ্টি দেখে লজ্জায় চোখ মুখ খিচে নেয়। ইরফান নিঃশব্দে হাসলো। এগিয়ে এসে মায়রার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। বিড়বিড়িয়ে বলে, বার্ড ফ্লাওয়ারের হাতে ম্যাজিক আছে। তার হাতে আঁকা পিকের কাছে আমার আঁকা সব পিক ফিকে হয়ে গেছে। ইরফানের আবেগ মাখা প্রশংসা পেয়ে মায়রার ভীষণ ভালো লাগলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়রা দ্রুত ইরফানের মুখ চেপে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে এসব বলা বন্ধ করুন, আমি কিন্তু কাঁদবো বলে দিলাম। ইরফান মায়রার কথা শুনেছে নাকি তার মুখ থেকে মায়রার হাত সরিয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রা ঠোঁট জোড়া আঁকড়ে নিয়ে দুহাতে মায়রার দেহে অবাধ্য হাতে বিচরণ চালায়। মায়রাকে মতো হতে নিজের সব আবেগ ভালোবাসা ঢেলে দিতে চায় মায়রাতে। সময়ের গতির সাথে সাথে ছোট মায়রার প্রতি ইরফানের উন্মাদনা বাড়ে। মায়রা ছটফটিয়ে ওঠে, না চাইতেও ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দ পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড বার্ড ফ্লাওয়ার? মায়রা কিছু বলল না। ইরফানের দৃষ্টিতে অসহায়ত। গত পরশুর কথা ভাবতে ইরফানের সকল উত্তেজনা যেন অদৃশ্য বাঁধনে আটকে গেল। তার বউ তো ছোট, সে গত পরশু যেমন দুইবার কথাটা ভুলে বসেছিল, আজও ভুলে বসেছে। কেন যেন রাগ হলো নিজের উপর। সেই প্রথম যেমন রাগ হতো মায়রাকে বাচ্চা ভাবলে, আজ তেমনই রাগ হলো। ইচ্ছে করলো মায়রার গালে দুটো থাপ্পড় লাগাতে তার সামনে আসার জন্য। কিন্তু মায়রার মুখের দিকে তাকিয়ে আবার সব নিভে গেল। মায়রা চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার হাজারটা ইচ্ছেকে দমিয়ে পিষে ফেলে মায়রাকে উপর থেকে উঠে গেল। মায়রা নিজের উপর হালকা অনুভব করতেই দ্রুত চোখ মেলে তাকালে দেখলো ইরফান বেড থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মায়রা ঢোক গেল ইরফানের ফার্স্ট এর বক্স থেকে ঘুমের ওষুধ বের করে। পুরো 3টে ওষুধ একেবারে খেয়ে নেয়। মায়রা পিছন থেকে দেখতে পায় না। ইরফান ওষুধ খেয়ে বেলকনিতে যায়। মায়রা বুঝলো না ইরফানের হঠাৎ কি হলো। ইরফান দরজা জানালা আটকে 4টে সিগারেট শেষ করে এরপর চুইংগাম চিবিয়ে ঘরে আসলে দেখলো মায়রা গায়ে চাদর জড়িয়ে বসে আছে। ইরফান ভ্রু কুচকালো কিন্তু কিছু বলল না। এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়লো। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান কি তার উপর রেগে আছে? নিজের জড়তা কাটিয়ে ইরফানের বাহুতে হাত রেখে মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ? ইরফান মায়রাকে কথাটুকু শেষ করতে না দিয়ে মায়রার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে ধমকে বলে, স্টুপিড, টাচ করছো কেন? মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হঠাৎ ইরফানের এমন ব্যবহারে একটু হজম হলো না মেয়েটির। মুহূর্তেই চোখ জোড়া ভরে ওঠে। চোখ ভর্তি পানি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রার ভেজা চোখ দেখে নিজেকে দমিয়ে নিল। ফোঁস করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়রাকে টেনে তার বুকে শুয়ে দিয়ে মৃদু স্বরে বলে, সরি। মায়রা ফুপিয়ে কাঁদে। সে তো কিছুই করেনি, তবুও ইরফান এমন করলো কেন? ইরফান মায়রার গায়ে পেঁচানো আঁচল চাদর আরো ভালোভাবে পেঁচিয়ে দিয়ে মায়রাকে দুহাতে জড়িয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে, আমার হেডেক হচ্ছে, ঘুমাও। মায়রা নাক টেনে বলে, ওষুধ খান। খেয়েছি। মায়রা মাথা তুলে বলে, আমি আপনার চুল টেনে দেই। ইরফান মায়রার দিকে তাকালো। মেয়েটা এত আদুরে কেন? এটুকুতেই কেঁদে ভাসিয়েছে ডান হাতে। মায়রার মুখ মুছে দিয়ে মায়রার কপালে চুমু আঁকে। এরপর মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, নো নিড, ঘুমাও। মায়রা ইরফানকে জড়িয়ে ধরে চোখ বুঝলো। ইরফান ওষুধের প্রভাবে বেশ কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে।
কিন্তু মায়েরার চোখে ঘুম আসলো না। মাথা উঁচু করে ইরফানকে দেখে বুঝলো ইরফান ঘুমিয়েছে। মায়েরা ইরফানের মুখে হাত বুলিয়ে দেয়। ইরফানের ব্যবহারে ভীষণ অবাক হয়েছে মায়েরা। পুরো ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গিয়েছে। আবার ইরফান এত দ্রুত ঘুমানোর অবাক হয়। অনেক বেশি মাথা ব্যথা করছিল কি? প্রশ্নটি মাথায় আসতেই মায়েরা উঠে বসে। বাহাতে ইরফানের মাথায় চুল আলতো করে টেনে দিতে থাকে। ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ইরফানের কপালে গালে হাত ঠেকিয়ে মায়েরাও ঘুমিয়ে যায়। শুধু অসহায় মুখ করে বসে আছে ফারহা সুদের ঘরে এক কোনায় বসে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর ত্রিনা বেগম সুদের ঘরে এসে বলে, কথাটা শোনার সাথে সাথে সুতো শব্দ করে বলে ওঠে, কি? ত্রিনা বেগম রুকুচকে তাকায়। ফারহা কাঁদছে বাবা মায়ের জন্য। সে থাকলে মেয়েটার একটু ভালো লাগবে। মেয়েটা তো খুব বড় নয়। তাছাড়া ত্রিনা বেগমের ভীষণ মায়া লাগে মেয়েদের দেখলে। তার একটা মেয়ের খুব শখ ছিল, এজন্য যে কোনো মেয়েকে যেন অন্তর দিয়ে ভালোবেসে ফেলে। মায়ের ক্ষেত্রেও এমন হতো। আর সেখানে ফারহা তার ছেলের বউ। তাকে যতভাবে ভালো রাখা যাবে তিনি সবভাবে ভালো রাখবেন। শুধু মাথা চুলকে বলে, মানে বলছিলাম কি, আমি ওর কাছে থাকলে কি হবে মা? টিনা বেগম ফারাহের পাশে বসে বলে। সুদের হাত পা ছাড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। তার মা একটু বেশি দরদি, তাই বলে অন্যের জন্য দরদি হতে গিয়ে নিজের ছেলের কথা ভাববে না। অসহায় মুখ করে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ফারাহের দিকে একবার তাকালো, বিড়বিড় করলো, আজকের রাতটা শুধু যাক, তারপর কত প্রকারভাবে কাঁদতে পারো তাই দেখব ফারা পাখি। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ভাগ্যিস গতকাল গিয়েছিল ফারহের বাড়ি, তাই তার ভার্জিনিটি নষ্ট করতে পেরেছে। নয়তো আজকেও না পারার শোকে সে হার্ট অ্যাটাক ফ্যাটাক করে ফেলতো। ফারহা পাখি কত জ্বালায় তাকে। ইস, বিয়ের রাতটাও ছাড় দিল না। পরদিন ইরফান অফিসের কাজ শেষে রাত 8টার মাঝে বাড়ি ফিরেছে। মায়েরা ইরফানকে এত দ্রুত ফিরতে দেখে অবাক হয়। ইরফান অনেক দ্রুত বাড়ি ফিরলেও সেটা হয় 10টা কি 11টা। তার আগে কখনো ফেরেনি। মায়েরা ডিভানের উপর বসে ইরফানকে দেখছে। ইরফান নাসিমকে বলা কথা অনুযায়ী কয়েক বছর পর আজ বাইক রাইডের জন্য নিজেকে প্রিপেয়ার করছে। কাভার্ডের এক কোনায় পড়ে থাকা সব কিছু বের করে বেডের উপর রাখে। মায়েরার দিকে চেয়ে জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছো? মায়েরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জিজ্ঞেস করে, এসব কি বের করলেন? ইরফান ছোট করে বলে। ইম্পর্টেন্ট জিনিস। এরপর সে গায়ে রাইডিং জ্যাকেট জড়িয়ে নেয়। তারপর রাইডিং প্যান্ট, পায়ে বুট পরে। এরপর দু হাতে গ্লাভস পরে নিয়ে ডান হাতে হেলমেট নেয়। মায়েরা অদ্ভুতভাবে চেয়ে আছে ইরফানের দিকে। কেমন অদ্ভুত লাগছে ইরফানকে। মায়েরার গ্রামে ইরফানকে দেখার কথা মনে পড়লো। ইরফান মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, আবার ফিরতে লেট হলে মেডিসিন নিয়ে ফার্স্ট ঘুমাবে। মায়েরা ইরফানের কথায় উত্তর না দিয়ে বলে, আপনাকে কালা মামা লাগছে। ইরফান ভ্রু কুচকে বলে, স্টুপিড, আমি তোমার মামা? মায়েরা মিটিমিটি হেসে বলে, হবেন? ইরফান চোখ পাকিয়ে তাকায়। মায়েরা মুখ বাঁকায়। ইরফান বাইরে যেতে যেতে বলে, ফিরে এসে বোঝাবো আমি তোমার কি বাদুর কোথাকার। মায়েরা মুখ ভেঙায়। নাসিম বেশ কিছুক্ষণ ভেবে ভেবে থেমে থেমে একটি কাগজে কিছু লিখলো। এরপর কাগজটি 4 ভাঁজ করে তার পকেটে রেখে দেয়। রাইডে যাওয়ার জন্য অনেক আগেই রেডি হয়েছে। এখন জাস্ট 2 হাতে গ্লাভস পরে নিল। সে মূলত জিততে যাচ্ছে না বা হেরে গিয়ে বিয়ে করবে এজন্য যাচ্ছে না। আসলে অনেক দিন পর ইরফানের থেকে এমন অফার পেয়ে ইরফানের সাথে একটু সঙ্গ দিতে যাচ্ছে। আর কখনো দেখা হবে না হয়তো। দীর্ঘশ্বাস ফেলে হেলমেট নিয়ে তার ঘর থেকে বেরোলে দেখলো তার মা ডাইনিংয়ে মন খারাপ করে বসে আছে। প্রায় বছর 5 আগে তার বাবা মারা যায়। সে আর তার মা এই বাড়িতে থাকে। হঠাৎ দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোই তার মায়ের মন খারাপ। তিনি কি করে থাকবেন ওখানে গিয়ে, এই নিয়ে নাসিমের সাথেও ঠিক করে কথা বলছে না। নাসিম মৃদু হাসলো। এগিয়ে গিয়ে টেবিলের ওপর হেলমেট রেখে হাঁটু মুড়ে বসে তার মায়ের সামনে। ভদ্রমহিলা নাসিমকে দেখেও কিছু বললেন না। নাসিম মায়ের অভিমানে হাসলো। 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি চাও না মা তোমার ছেলে এই দেশ ছেড়ে একটু মুক্ত বাতাসে গ্রাণ নিক, নাকি চাও এই দেশের বাতাসে আমি দমবন্ধ হয়ে ছটফট করি? নাসিমের মা ঝাপসা চোখে ছেলের পানে চাইলেন। নাসিম মলিন হাসলো। তার মা জানে নাসিমের সিচুয়েশনের কথা। নাসিম তার মায়ের সাথে ভীষণ ফ্রেন্ডলি। সে মায়েরাকে দেখার পর সবার আগে তার মাকে এসে বলেছিল। নাসিমের মাও ভীষণ খুশি ছিল ছেলের কাউকে পছন্দ হয়েছে শুনে। তিনি মেয়ের বাড়ি যেতে চাইলে নাসিম বলেছিল মেয়েটি অনেক ছোট,
আর একটু বড় হোক, কিন্তু বড় হতে গিয়ে যে আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে ভদ্রমহিলা জানে। নাসিম যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, মেয়েটার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো মেয়েটি যে মায়েরা, এটা তিনি জানেন না। দীর্ঘশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, সব গুছিয়ে রেখেছি বাবা, আমাদের ফ্লাইট কবে? নাসিম তার মায়ের হাতে চুমু এঁকে বলে, আগামীকাল। কোথায় যাচ্ছিস? একটা কাজে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওখানে গিয়ে আমি তোকে সুন্দরী বিদেশি মেয়ে দেখে বিয়ে দেব। নাসিম হেলমেট পরতে পরতে শব্দ করে হেসে ফেল। বাইরে যেতে যেতে বিড়বিড় করে, জীবনের একটি অংশ থেমে গিয়েছে, তুমি যদি বুঝতে মা। ইরফান প্রায় 30 মিনিট বাইক চালিয়ে বাইপাস রোডে আসে। 2 মিনিট পেরোতেই নাসিম সেম গেটআপে ইরফানের পাশে এসে বাইক থামায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো নাসিমকে। দুজনের মাথায় হেলমেট থাকায় কেউ কারো মুখ দেখতে পায় না। ইরফান গম্ভীর গলায় বলে, বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছিস? নাসিম চোখ বুঝলো। বিয়ে শব্দটার সাথে তার শত্রুতা জন্মেছে, অথচ এটাই সবার মুখে শুনতে হচ্ছে। আসার আগে মায়ের মুখে, এখন ইরফান। নিজেকে সামলে কিছু বলার আগে ইরফান বাইক স্টার্ট দিয়ে বলে, কাকে বিয়ে করবি বলে ঠিক করলি? নাসিম ঢোক গেলে ইরফানকে রাগাতে কৌতুক স্বরে হেসে বলে, বারবি ডলকে। ইরফান রাগে বাইকের হ্যান্ডেল বার 2 হাতে শক্ত করে চেপে ধরে। সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে শক্ত গলায় বলে, তোর জন্য কঠিন মৃত্যু অপেক্ষা করছে। নাসিম মলিন হেসে বলে, বারবি ডলের জন্য জীবন দিতে পারবো তো ভাগ্যের ব্যাপার। যত বেশি কঠিন মৃত্যু হবে তত ওকে ফিল। নাসিম থেমে গেল। নাসিমের ওইটুকু কথা শুনেই যেন ইরফানের কাঁচা ঘায়ে নুনার ছিটে নেয়। শরীর জ্বলে উঠল রাগে, চিৎকার করে বলে, নাছিম, আমায় রাগাস না। তোর মা বেঁচে আছে, তার কথা ভাবা উচিত তোর। বারবার সাপের লেজে পা দিয়ে তোর মাকে সন্তান হারা করিস না। নাসিম হাসলো। ইরফানের কথা ইরফানকে আর রাগালো না। তার ভীষণ আত্মসম্মানে লাগে মায়রাকে বারবি ডল নামে ডাকতেও, কারণ সে তার বন্ধুর বউ। সেখানে এসব কথা বলা ভীষণ অস্বস্তি করে। সব ভাবনা রেখে নাসিম হেসে বলে, তোর ডায়লগগুলো অনেক জোস হয় ভাই। ইরফান ততক্ষণে বাইক স্টার্ট দিয়েছে। নাসিম নিজেও বাইক স্টার্ট দেয়। দাঁড়িয়ে থাকা বাতাস ফুঁড়ে তারা ছুটে চলে। মাঝে মাঝে রাস্তাটি সাপের মতো বাঁক নেয়, একবার ডানে আবার বামে। ইরফান নাসিম পাশাপাশি। এখন রাস্তার মাঝে মাঝে রোড লাইট, আবার কোথাও অন্ধকারে ঢাকা। ইরফান হ্যান্ডেল বারে দৃঢ়বারে হাত রাখে। হেলমেটের ভেতর থেকে উকি দেয় ইরফানের আত্মবিশ্বাসী চোখ জোড়া। ইরফান হঠাৎ পূর্ণ উদ্যমে হাজার লাইট সুইচ অন করে থ্রোটল তথা গ্রিপ ঘুরিয়ে ওভাবে বেশ কিছুক্ষণ চেপে ধরলো। তার বাইক কাঁপছে থরথর করে, সাথে ইরফানও। ইরফান ইচ্ছাকৃতভাবে একটি জার্ক দেয়, এরপর দক্ষ হাতে বাইকের স্পিড বাড়ায়। ইরফান এত তীব্র বাতাসেও ঘেমে যায়। সে অপলক নেত্রে রাইডের সাজে সামনের দিকে তাকিয়ে ছুটে চলল। নাসিম বোধহয় অনেকটা পিছিয়ে পড়ে গেছে, কিন্তু সে ছুটছে তো ছুটছেই। নাসিম জানে ইরফান হঠাৎই চোখের পলকে তাকে পিছু ফেলে যাবে। ভাবনা শেষ হওয়ার আগেই ইরফান এগিয়ে যায়। নাসিম এই ব্যাপারটাতেই কেন যেন বেশ এনজয় করলো। অনেকদিন পর পুরনো সেই রাত পেয়ে নাসিম হাসলো। নাসিম থ্রোটল ঘোরাতেই বাইকের গতি বৃদ্ধি পায়। ইরফানের পিছু সেও ছুটলো। কেন যেন ভীষণ উইক লাগছে তার। নিজেকে জোরপূর্বক সামলে বাইকে মনোযোগ দেয় ইরফান। তার বাইক ডান দিকে সামান্য বাঁকিয়ে, ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, কিছুটা শব্দ করে বলে, মিস ইউ মাই হার্ট। কথাটা হেলমেটের প্রভাবে তার নিজের কানে এসে বাড়ি খায়। ইরফান বাইক সোজা করে ছুটে চলে। আশেপাশের সকল চলন্ত গাড়ি পেরিয়ে শোষো করে এগিয়ে চলল। মনে হচ্ছে আশেপাশের গাছপালাগুলো তার বিপরীতে ছুটছে। কিছুক্ষণ পর ইরফান তাদের গন্তব্যে পৌঁছিয়ে ব্রেক চেপে বাইক থামালো। পিছন ফিরে নাসিমকে দেখতে না পেয়ে গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। ইরফান আবারও বাইক স্টার্ট দিয়ে উল্টো পথে এগোয়। কয়েক সেকেন্ডের মাঝেই নাসিমকে দেখতে পায়, কিন্তু হঠাৎই কি হলো কে জানে। নাসিম বাইক সহ উল্টে পড়ে। ইরফান হতভম্ব হয়ে যায়। বাইকের সামনে একটি পাঞ্চ মেরে শব্দ করে বলে ওঠে, শিট। বাইকের স্পিড বাড়িয়ে কয়েক সেকেন্ডে নাসিমের পাশে বাইক থামিয়ে দৌড়ে গিয়ে নাসিমের বাইক টেনে তোলে। নাসিম চোখ মুখ কুঁচকে রাস্তায় বসে আছে। ইরফান রেগে নাসিমের বাইক অপর দিকে ঠাস করে ছুঁড়ে ফেলে দ্রুত নাসিমের হাঁটু টেনে বলে, আর ইউ ওকে? নাসিম ব্যথা জড়িত কণ্ঠে বলে, না ভাই, মারাত্মক ব্যথা পেয়েছি, তুই আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবি? ইরফান চিন্তিত কণ্ঠে বলে, হসপিটাল যেতে হবে। কথাটা বলে রাকিবকে কল করতে চায় তার গাড়ি নিয়ে আসতে বলার জন্য। নাসিম দ্রুত বলে ওঠে, আরে আহামরি কিছু নয়, তাছাড়া বাড়ির পাশেই ডক্টর আঙ্কেল থাকে,
এটা উনিই সারিয়ে দিতে পারবে। তুই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবি। ইরফান গম্ভীর গলায় বলে। ওকে। কথাটা বলতেই নাসিম খুঁড়িয়ে এসে ইরফানের বাইকে উঠে বসে। ইরফান রেগে নাসিমের কলার ধরে বলে। তুই আমার বাইকে বসলি কেন? নাসিম অসহায় কণ্ঠে বলে। তুই পৌঁছে দিবি, বলবি যে তাছাড়া আমার এই পা নিয়ে বাইক চালাতে পারবো না। নাসিমের কথা শুনে ইরফান নাসিমের কলার ছেড়ে দিল। বিরক্ত হলো এই ভেবে এই বাইকে মায়রাকে আর বসাতে পারবে না। নাসিম তার অফিসের লোককে এখান থেকে তার বাইক নিয়ে যেতে বলে দেয়। ইরফান বাইক স্টার্ট দেয়। নাসিম মৃদু হাসলো, ডান পা পিছন দিকে কয়েকবার টানা দেয়। কোনো ব্যথা ট্যাথা পায়নি। ইরফানের সাথে যাওয়ার ফোন ছিল। তখন ইরফানকে দেখে হঠাৎ করে বাইক থামিয়ে ইচ্ছে করে পড়ে যায়। যাই হোক, দেশ ছাড়ার আগে কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হলো ভেবে একটু ভালো লাগছে। পকেট থেকে একটি কাগজ বের করে ধীরে ধীরে ইরফানের পকেটে ঢুকিয়ে দেয়। ইরফান বুঝতে পারেনি। সব কাজ শেষে নাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গম্ভীর সাথে শক্ত গলায় বলে। বিয়ের প্রিপারেশন নেই। নাসিম কিছু বলল না। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকায়। চোখ জোড়া ঝাপসা হয়। বিয়ে শব্দটার সাথে বারবিডল নামটা জড়িয়ে আছে। যেখানে বারবিডল হারিয়ে গিয়েছে সেখানে বিয়ে শব্দটা কেন বারবার ভেসে আসে? পরদিন ইরফান অফিস থেকে ফিরছে প্রায় 11টা বেজে 30। গতকাল বাইক নিয়ে বেরোনোর অনেক কাজ পেন্ডিংয়ে ছিল। আজ সব সামলে নিতে পারেনি। কালকের জন্য কিছু জমিয়ে রেখে বাড়ি ফিরল। বেশি রাত করে ফিরলে মায়ের চঞ্চলতাটুকু আর দেখতে পায় না। মেয়েটি শান্ত হয়ে ঘুমিয়ে থাকে, যেটা ইরফানের ভালো লাগে না। ফোন স্ক্রল করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। হঠাৎ ফোনে টুং করে মেসেজ পেয়ে ইরফান মেসেজটি ওপেন করলে দেখলো নাসিমের নাম্বার থেকে এক লাইনের একটি মেসেজ এসেছে। রাইডিং প্যান্টের প্যাকেট চেক করিস, কিছু আছে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। ফোন পকেটে রেখে দরজা ঠেলে তার ঘরে প্রবেশ করে মায়েরা। ইরফানের গতকালকের কাপড়গুলো গুছিয়ে রাখছিল। প্যান্টের পকেট থেকে একটি চিরকুটের মতো কিছু পেয়ে চিরকুটের ভাঁজ খুলে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না। চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। এটুকু পড়তে ইরফান ঝড়ের বেগে এসে মায়েরার হাত থেকে কাগজটি টান মেরে নিয়ে নেয়। মায়েরা ইরফানকে খেয়াল না করায় হঠাৎই ভীষণ ভয় পেয়ে যায়। মাথা তুলে ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ইরফান ওভাবে তার দিকে চেয়ে আছে কেন? কিছু বলার আগে ইরফান ডান হাতে শক্ত করে মায়েরার জল ধরে দাঁতে দাঁত চেপে বলে। এসবে কেন হাত দিয়েছিস বল? চুপ করে বসে থাকতে পারিস না? মায়েরা গালে ভীষণ ব্যথা পায়। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান আরও শক্ত হাতে ধরে। নাসিমের দেয়া কিনা মায়েরা টাচ করেছে, আবার যেন কত মনোযোগ দিয়ে পড়ছিল। ভাবতে ইরফানের মাথায় রক্ত উঠে গেল। বা হাতে মায়েরার হাত থেকে তার প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে মায়েরাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে। কেন হাত লাগিয়েছিস এসবে বল, স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মায়েরাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে মাঝপথে থেমে যায়। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। মেয়েটির চোখ ভরে ওঠে। ইরফানের এসব ব্যবহারে মেয়েটি আজকাল এত কষ্ট পায়, আবার তাকে থাপ্পড় মারতে চাইছে। মায়েরার মাথা নিচু করে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে তার হাত গুটিয়ে নেয়। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে যেভাবে এসেছিল সেভাবে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ফুপিয়ে ওঠে। সে কি এমন করেছে? এই লোকটার জিনিসে হাত দেওয়া যাবে না তা তো আগে কখনো বলেনি। বললে সে জীবনেও ধরতো না। গতকাল রাতেও কেমন ব্যবহার করলো তার সাথে। আজ কতদিন পর মারার জন্য হাত তুললো। সে আর জীবনেও এই লোকটার কোনো জিনিস ছুঁয়েও দেখবে না। কথাগুলো ভেবে আবারও ফুপিয়ে ওঠে। ইরফান বাইরে বেরিয়ে হাতের কাগজ মুঠো করে ছুঁড়ে ফেলতে গিয়েও কি মনে করে কাগজ মেলে ধরে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না। চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। আমি তোর বউর কথা ছবি রাখিনি আমার কাছে, আর কখনো ওকে দেখব না, ভাবার চেষ্টাও করব না। তবে ওকে আমি ভুলতে পারবো না ভাই। তুই যদি মানতে না পারিস আমার মনে তোর বউ কোনো থাকবে, তাহলে তুই আমাকে খুঁজে বের করে মেরে ফেললিস। আর সেটা না পারলে দোয়া করিস যেন আমি কোনো এক অজানা কারণে মরে যাই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রে। ওকে হারিয়ে নিয়মিত কাছে যেতে গিয়ে আমি এক পাথর হয়েছি। তাকে ভুলতে গিয়ে সেই পাথর থেকে আর অশ্রু ঝরাতে চায় না, এত শক্তি নেই আমার ভেতর। নাসিম নামে কেউ তোর লাইফে ছিল? ভুলে যাস, কথা দিচ্ছি আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। তোদের জন্য অসংখ্য দোয়া রইল। ইরফান লেখাটুকু পড়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কাগজটি ছুঁড়ে ফেলে দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয় নাসিম আছে নাকি চলে গিয়েছে। গেলেও কোথায়? তাকে তো বেশিক্ষণ হলো মেসেজ দেয়নি।
তাহলে এখানে থাকার কথা, কিন্তু সে কোনো খোঁজই পেল না। বিরক্তির নিঃশ্বাস ফেলে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, বেশ কয়েকটা সিগারেট পোড়ায়। মায়েরার সাথে ওভাবে কথা বলায় নিজের উপর রাগ লাগছে, মারার জন্য হাতও উঠিয়েছিল, ভাবতেই রেগে সামনে একটা গাছে পাঁচ মারে। অসহ্য লাগছে সব। হাতের আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে বাইকে উঠে বসতে গিয়েও শুদ্ধকে দেখে ভ্রু কুচকালো। এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছিস?